Dr. Anand Raihan. Anand Raihan, if you can. আজকের এই স্মারক বক্তৃতার সম্মানিত সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, আজকে প্রবন্ধ উপস্থাপক ডক্টর দিলীপ দত্ত, বাংলাদেশের সবার পরিচিত জাপার ভাই এবং অন্যান্য আয়োজকবৃন্দ এবং সুধীবৃন্দ, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আয়োজকদের দীপক কামাল স্মারক বক্তৃতা আয়োজনের জন্য। এটা জ্ঞান মেলার অংশ হিসেবে হচ্ছে এবং শুরুতে রেজা ভাই যেটা বলেছেন যে এটা প্রতি বছর তারা করবেন এবং আমার মনে হয় যে জ্ঞান চর্চার মাধ্যমেই আসলে দীপক কামালকে স্মরণ করাটা মানে সবচেয়ে বেশি আমি মনে করি যে সঠিক উপায় এবং সেই উপায়টি তারা উদ্যোগ নিয়েছেন, আমি আবার কৃতজ্ঞতা জানাই। আমি আসলে জলবায়ু বিশেষজ্ঞ নই, আমি অর্থনীতির ছাত্র এবং সেখানে আমি চেষ্টা করছি যে জলবায়ুর অর্থনীতিটা বোঝার জন্য এবং সেক্ষেত্রে আজকে আমি খুবই আনন্দিত যে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ এসেছে। জলবায়ু নিয়ে আমরা এক ধরনের উন্মাদনার মধ্যে আছি, এটা যেরকম সত্য, এবং অনেক কিছু আছে যেগুলো আসলে বাস্তবের সঙ্গে সম্পর্ক কম। প্রবন্ধ উপস্থাপক যেরকম বলেছেন ঠিক একইভাবে অন্যান্য বক্তারা বলেছেন, ফজলুল ভাই চমৎকারভাবে কিছু উদাহরণ দিয়েছেন যে আমরা সম্পদ কিভাবে বিপদের কারণ হতে পারে, সেটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে। আমরা দেখি যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান প্রতি বছর হয় 24,000 কোটি টাকা, 28,000 কোটি টাকা, যেটা আমরা খরচ করতে পারি। তো বছর শেষে যখন আমাদের সময় আসে যে বেশি পারফরমেন্স দেখাতে হবে, তখন সেটা কোনো রকম ভাবে সেটা বন্টন করে দেওয়া হয় এবং আমাদের এই উন্নয়নের পরিমাপটা হয় হচ্ছে শতকরা কত পার্সেন্ট খরচ করা গেল, আসলে বাস্তবে কত টাকা কাজে লাগলো সেটা আমরা দেখি না। ঠিক একই রকম ঘটনা ঘটতে পারে যদি জলবায়ু নিয়ে একটি সামগ্রিক পরিকল্পনা আমাদের যদি না থাকে, এবং সেই পরিকল্পনা আমি মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে গবেষণা। যেহেতু খুলনাতে একটি বিশেষ বিশ্ববিদ্যালয় রয়েছে, আমি মনে করি খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় থাকা উচিত। কারণ এনজিওতে যারা আমরা কাজ করি উন্নয়নের জন্য, তাদের আমাদের সদিচ্ছা রয়েছে ভালো কিছু করার, কিন্তু অনেক সময় আমরা সেই সদিচ্ছাটা ঠিক মতো কাজে লাগাতে পারি না, কারণ ওই রকম উপযুক্ত গবেষণালব্ধ জ্ঞান নিয়ে কিন্তু আমরা অনেক প্রকল্প বাস্তবায়ন করি না। তো সেখানে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আসলে যদি একটা সমন্বিত কাঠামো তৈরি করা যায়, যেখানে এনজিও সহ অন্যান্য যারা অংশীদার রয়েছে তারাও থাকবেন, কিন্তু নেতৃত্বের ভূমিকায় থাকবে হচ্ছে গবেষণা, সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব থাকা উচিত আমি বলে মনে করি। এবং সেরকম একটি পরিকল্পনা যদি আমরা সামগ্রিকভাবে করতে পারি, তাহলে যে অর্থ প্রয়োজন ওই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা দেখি সেখানে কিন্তু অর্থের অভাব হবে না। আমি খুবই উদ্বিগ্ন যে ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের জন্য যে 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এই 700 কোটি টাকা 5 কোটি টাকা করে 140টা সংগঠনের মধ্যে বরাদ্দ করে দেওয়া হবে, মানে ভাগ করলে যা দাঁড়ায় আর কি, এবং এটা 1 বছরের মধ্যে খরচ করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে পুরো টাকাটাই জলে যাবে। সেটা যদি না করে খুলনা বিশ্ববিদ্যালয়কে যদি 700 কোটি টাকা দিয়ে দেওয়া হতো এবং বলা হতো যে তোমরা পরিকল্পনা প্রণয়ন করো 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, এবং এইখানে একটা সামগ্রিক একটা জিনিস বাস্তবায়ন হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে, তাহলে কিন্তু সেটা কাজে লাগবে। 1 মিনিট আমি ইন্টারাপ্ট করি। আপনি তো বললেন যে 5 কোটি করে দেওয়া হবে, এদের কাজটা কি? এদের জন্য এই যে টাকাটা দেবে কি কাজ, আর আপনারা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে কি কাজ করতে পারতেন? আমি একটু আমার যতটুকু, আমি যেটা আগে বলেছি যে আমি জলবায়ু বিশেষজ্ঞ নই, কিন্তু আমার কাছে মনে হয় যে কোন একটি ইন্টারভেনশনের আগে সেটির জন্য গবেষণার প্রয়োজন আছে, যে কোন জায়গাটায় যেহেতু আমি প্রাকৃতিক একটি বিষয়ে আমাদের মানবিক হস্তক্ষেপে যাচ্ছি, সেটা অ্যাডাপ্টেশনের জন্য, মিটিগেশনের জন্য, তো সেটা গবেষকরা আসলে ঠিক করবে। যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি কোনো বিশেষজ্ঞতার ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমরা বাইরে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাতে পারি, কিন্তু জাস্ট মানে আমরা করে যদি টাকাটা খরচ করি,
আমার ধারণা যে এটা কাজে লাগার সম্ভাবনা কম। এটা আমি ভুলও হতে পারি, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হচ্ছে যে এই টাকাটা অপচয় হবে আসলে। কিন্তু এটা ঠিক যে 700 কোটি টাকা বরাদ্দ অবশ্যই সরকারের সদিচ্ছা, যে সেখানে যাতে একটি রিসোর্স ঘাটতির কারণে যেন আমরা জলবায়ু পরিবর্তনের সমস্যা থেকে যাতে মোকাবেলার দিকে পিছিয়ে না পড়ি। কিন্তু এই সম্পদের ব্যবহার ক্ষেত্রে আমাদের মনে হয় যে আরো বেশি সুদূর প্রসারী চিন্তা নিয়ে আগানোর প্রয়োজন রয়েছে। আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আজকে এরকম অনেক রাত হচ্ছে, আপনারা এখানে উপস্থিত রয়েছেন, এবং আমি মনে করি যে জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে গেলে গবেষণা ভিত্তিক আসলে উন্নয়নের কোনো বিকল্প নাই। এটুকু বলে আমার বক্তব্য শেষ করব।